আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কি করে একটা সাধারণ ব্রিটিশ ট্রেডিং কোম্পানি প্রায় ২৫০ বছর ধরে একটা গোটা উপমহাদেশ শাসন করার মতো অসম্ভব শক্তি হয়ে উঠল? আসুন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই অবিশ্বাস্য যাত্রার গভীরে ডুব দিই, যার শুরুটা হয়েছিল বাণিজ্য দিয়ে কিন্তু শেষ হয়েছিল এক বিশাল ঔপনিবেশিক শাসনে। আসলে এই সাম্রাজ্যটা তলোয়ার দিয়ে যতটা না গড়া হয়েছে তার চেয়ে অনেক বেশি করে গড়া হয়েছে হিসাবের খাতা দিয়ে। চলুন এই গল্পের ভেতরে ঢোকা যাক। তো গল্পটা শুরু হচ্ছে সেই ১৬০০ সালের লন্ডনে। এক দল বণিক যাদের চোখে ছিল প্রাচ্যের মশলার স্বপ্ন, তারা রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে একটা রয়্যাল চার্টার মানে রাজকীয় সনদ জোগাড় করল। তাদের একটাই লক্ষ্য ছিল পূর্ব ইন্ডিজের মশলার লাভজনক বাজারে যেভাবে হোক ঢুকতে হবে। কিন্তু এই মশলার বাজারে ঢোকাটা অত সোজা ছিল না। সমুদ্রে তাদের জন্য ওন্ট পেতে ছিল এক বিশাল প্রতিপক্ষ, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ভিওসি। ডাচরা ছিল অনেক বেশি পয়সাওয়ালা আর শক্তিশালী। মশলা দ্বীপপুঞ্জে তাদের সাথে প্রতিযোগিতায় পেরে না উঠে ইংরেজরা বাধ্য হলো তাদের ফোকাসটা ভারতের দিকে ঘোরাতে। আর এই একটা ঘটনায় কিন্তু ভবিষ্যতের পুরো ইতিহাসটাকেই পাল্টে দিয়েছিল। তবে ভারতের জমি পাওয়া সেটা কিন্তু মোটেও সহজ ছিল না। ১৬১২ সালে সোয়ালির যুদ্ধে ক্যাপ্টেন টমাস বেস্টের নেতৃত্বে কোম্পানির ছোট্ট একটা নৌবহর পর্তুগিজদের একেবারে নাস্তানাবুদ করে দেয়। এই জয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এতটাই ইমপ্রেসড হন যে তিনি ইংরেজদেরকে সুরাটে তাদের প্রথম স্থায়ী বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি বানানোর পারমিশন দিয়ে দেন। বলা যায় হিন্দুস্তানের দরজা তাদের জন্য খুলে গেল। সুরাটে তো পা রাখা হলো, কিন্তু এরপর কোম্পানির কৌশলটা মানে তাদের স্ট্র্যাটেজি পুরোটাই বদলে গেল। তারা আর শুধু জাহাজে করে এসে বাণিজ্য করতে রাজি ছিল না, এবার তাদের টার্গেট ছিল ভারতের মাটিতেই ঘাঁটি গেড়ে বসা, সুরক্ষিত দুর্গ তৈরি করা। দেখা যাক কিভাবে তারা এটা করেছিল। দেখতে দেখতে পরের ৮০টা বছর কেটে গেল, আর এই সময় কোম্পানি কিন্তু বসে থাকেনি। সুরাট থেকে শুরু করে মাদ্রাজ, তারপর বম্বে আর শেষে কলকাতা, ভারতের উপকূল বরাবর তারা একটার পর একটা বাণিজ্যিক দুর্গ তৈরি করে একটা শক্তিশালী নেটওয়ার্ক বানিয়ে ফেলেছিল। এতদিন তো কোম্পানি ছিল জাস্ট একটা ট্রেডিং কোম্পানি, তাই না? কিন্তু পলাশির যুদ্ধ তাদের পরিচয়টাই বদলে দিল। তারা হয়ে গেল রাজনৈতিক শক্তি। আর মজার ব্যাপার হলো এই পরিবর্তনটা কোনো বীরের মতো যুদ্ধ করে আসেনি, এসেছিল একটা গভীর আর নোংরা ষড়যন্ত্রের মাধ্যমে। তো বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলা কেন ব্রিটিশদের উপর এতটা ক্ষেপে গিয়েছিলেন? কারণ ছিল মূলত তিনটে। প্রথমত, কোম্পানির লোকেরা দস্তক নামের একটা ট্যাক্স ফ্রি পারমিটের যাচ্ছে তাই অপব্যবহার করছিল, যার ফলে বাংলার হিউজ পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছিল। দ্বিতীয়ত, তারা নবাবের পারমিশন ছাড়াই কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ মজবুত করছিল। আর তৃতীয়ত, কৃষ্ণদাস নামে নবাবের এক অপরাধীকে তারা আশ্রয় দিয়েছিল। এই সময়েই একটা ঘটনা ঘটে, যা নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি। হ্যাঁ, আমি ব্ল্যাক হোল ট্র্যাজেডির কথাই বলছি। সিরাজ কলকাতা অ্যাট্যাক করার পর ফোর্ট উইলিয়ামের একটা ছোট্ট ঘরে অনেক ব্রিটিশ বন্দীকে রাখা হয়েছিল, আর সেখানে দম বন্ধ হয়ে বেশ কয়েকজন মারাও যান। ঘটনাটা অবশ্যই দুঃখজনক ছিল, কিন্তু ব্রিটিশরা এই সংখ্যাটাকে এতটাই ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে যাতে যুদ্ধের জন্য একটা মডেল গ্রাউন্ড তৈরি করা যায়। আর এই সুযোগটাকেই কাজে লাগালেন রবার্ট ক্লাইভ। তিনি এমন এক ষড়যন্ত্রের জাল বুনলেন যেখানে তার সাথে যোগ দিল নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, যার স্বপ্ন ছিল বাংলার নবাব হওয়ার। আর এই ষড়যন্ত্রে টাকা আর বুদ্ধি দিয়ে সাহায্য করল বাংলার সবথেকে ধনী ব্যাংকার জগৎ শেঠ এবং আরও কয়েকজন বড় সেনাপতি। এই ষড়যন্ত্রটা গোপন রাখার জন্য ক্লাইভ যে কি সাংঘাতিক একটা চাল চেলেছিলেন ভাবা যায় না। তিনি দুটো চুক্তি তৈরি করেন, একটা সাদা কাগজে, যেটা ছিল মীর জাফরের সাথে করা আসল চুক্তি, আর অন্যটা লাল কাগজে, যেটা ছিল একটা নকল চুক্তি। এক সন্দেহবাতিক বণিককে ধোঁকা দেওয়ার জন্য এটা বানানো হয়েছিল। এমনকি তিনি একজন অ্যাডমিরালের সই পর্যন্ত নকল করতে পিছপা হননি। তাহলে বুঝতেই পারছেন ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশির মাঠে যা হয়েছিল তাকে যুদ্ধ বলাটা ঠিক হবে না। ওটা ছিল একটা সৌদা, একটা লেনদেন। মীর জাফরের বিশাল সেনাবাহিনী পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর ক্লাইভের হাতে গোনা কিছু সৈন্য নবাবের বিশ্বস্ত সেনা দলকে হারিয়ে দিল।
সেদিন বীরত্বের চেয়ে বিশ্বাসঘাতকতায় অনেক বেশি শক্তিশালী প্রমাণ হয়েছিল। পলাশীর যুদ্ধ জেতার পর যা শুরু হলো তাকে এক কথায় বলে লুট। একটা গোটা প্রদেশকে লুট করা। কোম্পানি আর ব্যবসায় রইল না, তারা হয়ে গেল বাংলার ভাগ্যনিয়ন্তা। আর এই ক্ষমতার পরিণতি ছিল সত্যি ভয়ঙ্কর। আচ্ছা, এই লুটের পরিমাণটা যে কি বিশাল ছিল তার রবার্ট ক্লাইভের একটা কথা শুনলেই বোঝা যায়। মুর্শিদাবাদের কোষাগার দেখে তার চোখ ধাঁ দিয়ে গিয়েছিল। পরে ব্রিটিশ পার্লামেন্টে তিনি বলেন, আমি আমার নিজের সংযম দেখে নিজেই অবাক হয়ে গেছি। তার কথায় কোনো আফসোস ছিল না, ছিল শুধু বিস্ময়। শুধু কথাই নয়, আসল অঙ্কগুলো দেখুন। কোম্পানি নিজেই নিয়েছিল প্রায় 1 কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে। ক্লাইভ ব্যক্তিগত উপহার পেয়েছিলেন প্রায় 2.5 লক্ষ পাউন্ড। এই বিশাল পরিমাণ টাকা বাংলা থেকে সোজা ব্রিটেনে চলে যায়, যা সেখানকার শিল্প বিপ্লবকে আরও এগিয়ে দিতে সাহায্য করেছিল। এরপর 1765 সালে কোম্পানি আরও একটা বড় চাল দিল। তারা মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানির অধিকার আদায় করে নিল। এর মানে কি? এর মানে হলো এখন থেকে বাংলা, বিহার আর ওড়িশার সব ট্যাক্স বা রাজস্ব আদায় করবে কোম্পানি। এতে একটা অদ্ভুত সিস্টেম তৈরি হলো। টাকার সব ক্ষমতা কোম্পানির হাতে, কিন্তু দেশ চালানোর কোনো দায়িত্ব তাদের নয়। মানে পাওয়ার আছে কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই। এই যে দেখছেন সংখ্যাটা 1 কোটি, এটা কোনো টাকা বা সম্পদের পরিমাণ নয়, এটা হলো লাশের সংখ্যা। 1770 সালের সেই ভয়াবহ দুর্ভিক্ষের আনুমানিক মৃতের সংখ্যা, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। একদিকে খরা আর অন্যদিকে কোম্পানির অমানবিক কর আদায়ের ফলে বাংলার প্রায় 1/3 মানুষ, মানে প্রায় 1 কোটি মানুষ খেতে না পেয়ে মারা গিয়েছিল। তবে কথায় আছে না, পাপের ঘড়া একদিন পূর্ণ হয়। কোম্পানির ক্ষেত্রেও ঠিক তাই হলো। তাদের এই লাগাম ছাড়া শোষণ আর অপশাসনই শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়ালো। চলুন দেখি এই কর্পোরেট সাম্রাজ্যের শেষটা কিভাবে হলো। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট প্রথম লাগাম টানার চেষ্টা করল রেগুলেটিং অ্যাক্ট এনে। কিন্তু আসল ধাক্কাটা এলো 1857 সালে, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের রূপে। এই বিদ্রোহ কোম্পানির শাসনের ভিতটাই নাড়িয়ে দিল। আর এর ঠিক পরের বছর 1858 সালে ব্রিটিশ সরকার কোম্পানিকে পুরোপুরি ভেঙে দিয়ে ভারতের শাসনভার সরাসরি নিজেদের হাতে তুলে নিল। আর এভাবে 258 বছরের এক বিশাল কর্পোরেশনের গল্প শেষ হলো। যে কোম্পানি একসময় গোটা দুনিয়া কাঁপিয়ে বেড়াতো, তার অস্তিত্বই মুছে গেল। একটা ট্রেডিং কোম্পানির যাত্রা শেষ হলো, আর শুরু হলো ব্রিটিশ রাজের সরাসরি শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো চলে গেল, কিন্তু তার রেখে যাওয়া ইতিহাস একটা বড় প্রশ্ন তুলে দিয়ে যায়। আচ্ছা, যখন নীতি বা আদর্শকে সরিয়ে রেখে শুধু লাভকে একমাত্র লক্ষ্য বানানো হয়, তখন তার আসল দামটা কে বা কারা চোকায়? এই প্রশ্নটা আজও কিন্তু ততটাই প্রাসঙ্গিক।